সময় ঘোষণা হলেও ভোটের তারিখ চায় বিএনপি। নির্বাচনী সংস্কারে মনোযোগের তাগিদ জামায়াতের। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 3 দশক ধরে নিষ্ক্রিয় ছাত্র সংসদ সক্রিয় করার দাবি ছাত্র সংগঠনের। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মতভেদ। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাণিজ্যিকভাবে চালু 19 ডিসেম্বর। রাজস্ব বৃদ্ধি ও যানজট কমার আশা। ময়লার ভাগাড়ে পরিণত বরিশালের কীর্তনখোলা নদী। দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। শুভ সকাল। এখন সকালের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে অস্বস্তিতে রয়েছে রাজনৈতিক দলগুলো। সুস্পষ্টভাবে দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা ছিল তাদের। বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট তারিখ চাইলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের বেঁধে দেয়া সময়ের সঙ্গে একমত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়াই দেশ ও জাতির জন্য মঙ্গল। মুজাহিদ শুভর প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কখন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেই মূল আগ্রহ রাজনৈতিক দলগুলোর। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে স্বৈরাচার বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। অবশেষে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই ঘোষণাকে স্বাগত জানালেও ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে আরও সুস্পষ্টভাবে নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছেন। সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয় তার আগেই নির্বাচন করা সম্ভব। এবং যেহেতু দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনের রোডম্যাপটি স্পষ্টভাবে ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই জনগণের মধ্যে আর কোনো ষড়যন্ত্র ছড়ানো সম্ভব হবে না। সেই জন্যই সরকারের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 2-3 মাস আগে বা পরে নির্বাচন যখনই হোক তা কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক হচ্ছে সেদিকে বেশি জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল সেদিকেই মনোযোগ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। 14, 18, 24 ভোট দিতে পারে নাই, সেই পরিস্থিতি হয়ে গেলে ও আরও 2 বছর পরে ভোট দিয়েও কোনো লাভ নাই। এনারা তো রাষ্ট্র শাসনের জন্য আসেন নাই, এনারা এসছেন একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। ফলে এতগুলো সমস্ত হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মেয়াদে সম্ভব নয়। সেটা যদি উনি চিন্তা করে থাকেন সব কিছু করে আমি তারপর যাব, ইট উইল টেক টাইম, লম্বা সময় হয়ে যাবে, তাহলে উনি ওনার এই কথার উপরেও ঠিক থাকতে পারবেন না। জাতির প্রত্যাশা অনুযায়ী এটা আরও একটু আগে হওয়া সম্ভব ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর। তাই সংস্কার প্রক্রিয়ায় আরও গতি আনার তাগিদ দেন তারা। মৌলিক সংস্কার তো আসলে কতগুলো অধ্যাদেশ জারি, এই সরকার আসলে কি করতে পারবে? কতগুলো নির্দেশনা জারি ছাড়া কিন্তু সে ইমপ্লিমেন্ট করার বড় মেকানিজম তার নাই। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া, আর একটা হলো যারাই ক্ষমতায় আসবে তারা যেন নাগরিকদের কাছে জবাবদিহির অধীন হয় আর কখনো যেন ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু এই ব্যবস্থা তৈরি করার জন্য অনাদিকাল পর্যন্ত সময় নেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলো বলছে একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে।
16 ডিসেম্বর ঘোষণা দেয়া নির্বাচনী রোডম্যাপ যেন সান্ত্বনার বাণী না হয়, এতে অন্তর্বর্তী সরকারের সকল ভালো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 3 দশকের বেশি সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না মনে করেন শিক্ষার্থীরা। এর সুযোগ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয় ভয়ের সংস্কৃতি। 5 আগস্টের অভ্যুত্থানের পর তাই জোরালো হয় ছাত্র সংসদকে সক্রিয় করার দাবি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন দ্রুত নির্বাচনের কথা বললেও পর্যাপ্ত সময় চাইছে ছাত্রদল। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। 5 বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে 39 জন। জোর করে মিছিলে নেয়া, হল দখল, গেস্টরুমে এনে সাধারণ ছাত্র নির্যাতন, অধিকার হরণ করে গণরুম, ক্যান্টিনের নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজি। পতিত স্বৈরাচারীর লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা। ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। কিন্তু এটিকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা? অনেক ধরনের নোংরা রাজনীতি চলছিল, যার কারণে স্টুডেন্টরা নিজেদের মতো চলতে পারছিল না, তাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছিল। আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের কথাগুলোকে, আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলোকে প্রশাসনের কাছে পৌঁছায় দিবে, এবং এর জন্য আমাদের ছাত্র সংসদ দরকার, এবং আমাদের ভিতরে যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার জন্য ছাত্র সংসদ দরকার। সাধারণ শিক্ষার্থীদের কথায় এটা স্পষ্ট, তারা বিগত সময়ের একটা কর্তৃত্ববাদী শাসনের পর নতুন করে ছাত্র সংসদ সক্রিয় করার ব্যাপারে বেশ আশাবাদী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাস দিয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলছেন, এর মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ তৈরি হবে। কলেজ লেভেল থেকে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে, যাতে একদম রুট লেভেল পর্যন্ত আমাদের যারা গ্রামে যে সরকারি কলেজগুলো আছে সেখান থেকেও যাতে সাধারণ ছাত্ররা ছাত্র প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারে, যেটার মাধ্যমে আমাদের একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি প্রচলন হতে পারবে। প্রায় একই ধরনের মত দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্র ইউনিয়নের মতে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে আড়ম্বরপূর্ণ যে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে ডাকসুকে সেই কালিমা থেকে মুক্ত করা যাবে। দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি, সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচন হলে এই মুহূর্তে যেটা হবে যে গণতন্ত্রের একটা প্র্যাকটিস মূলত আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো, এবং এই গণতন্ত্রের প্র্যাকটিসটাই মূলত ছড়িয়ে যাবে। জাতীয় নির্বাচনে যেমন অনেক বড় আয়োজন লাগে, অনেক প্রস্তুতি লাগে, ক্যাম্পাসে তো আসলে এটা লাগে না। তো এই জন্য এটা আমরা মডেল হিসেবে নিতে পারি। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে, দিয়ে তারপর ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি কার্যকর হবে। 52 ভাষা আন্দোলন, 71-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল গণতান্ত্রিক ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরুর 4 মাস পর চট্টগ্রামের নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে 19 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। এই দিন থেকেই চলতে হবে টোল দিয়ে। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ হয়নি, তাই ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়ের ওঠানামার সব পথগুলো। পুরোদমে চালু হতে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের।
বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রায় 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার 19শে ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট 4টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও 2 নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ 30 মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও। টাইগার বাসে উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল। ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসি র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি। 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি 9টা র্যাম্প যদি চালু হয়ে যায় তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়কবাতি বসানোর কাজও শেষ। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে, এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম টাম, সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সবকিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি। এখন সব মানে প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রো 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনি বাস ও বাস 200 থেকে 280 টাকা, ট্রাক 200 থেকে 300 টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। 2019 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। দূষণের কবলে বরিশালের কীর্তনখোলা নদী দিন দিন পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। নদীর ঐতিহ্য বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি। মাহমুদুর নবীর ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। সময়ের বিবর্তনে বাংলার ভেনিস খ্যাত কীর্তনখোলা সেই সৌন্দর্য যেন ধুয়ে মুছে গেছে। কীর্তনের উৎসব হারিয়ে এখন নিত্য দূষণের কবলে এই তটিনী। নদীর পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট সহ পলিথিন বর্জ্য। এছাড়া নগরীর বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্য আর লঞ্চের ময়লা আবর্জনা ফেলে কীর্তনখোলার পানিকে করা হচ্ছে বিষাক্ত। যে যেভাবে পারছে ময়লা আবর্জনা নদীতে ফেলছেন। নদীর ঐতিহ্য ও বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। দূষণ এবং দখলের ফলে কীর্তনখোলা তার যে জৌলস, তার যে আভিজাত্য, তার যে সৌন্দর্য ছিল, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বরিশালের যে কীর্তনখোলার যে ঐতিহ্য বা কিছু আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে এখানে শখ করে গোসল করতে আসতাম, আর আজ প্রয়োজন মিটাতে পারছি না। নদীটাকে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা দরকার। কীর্তনখোলা নদীকে ঘিরে গোড়াপত্তন হয়েছিল বরিশাল শহরের। এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও। তবে ধীরে ধীরে জৌলস হারাচ্ছে এই নদী। উন্মুক্ত জায়গায় ফেলা ময়লা আবর্জনা নদী ও খাল হয়ে পতিত হচ্ছে এসব নদীতে, যার ফলে ধীরে ধীরে দূষণের শিকার হচ্ছে এই কীর্তনখোলা নদী। দ্রুত সময়ের মধ্যে দূষণ রোধ করা না গেলে এই নদী অস্তিত্ব হারিয়ে যাবে বলে মনে করছেন
পরিবেশবিদরা। নদী রক্ষা কমিটির নেতারা বলছেন, প্রতিনিয়ত পানির মান পরীক্ষার পাশাপাশি নদীর হেলথ কার্ড থাকা দরকার, তারপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া কলকারখানাগুলোর ইটিবি সিস্টেম চালু রয়েছে কিনা তা মনিটরিং ও দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। প্রত্যেকটা নদীর একটি হেলথ কার্ড থাকা দরকার, যেহেতু নদী তার নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করেছে, তার স্বাস্থ্যটা কি, কেমন, কখন কি হচ্ছে, এটা প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে এবং তার ফলাফল যেন থাকে, তার উপর ভিত্তি করে এটার উপরে অ্যাকশন প্ল্যান করতে হবে। নদীর পাড়ে বিশেষ করে রেস্টুরেন্টগুলি, বাজারগুলি, এই সব জায়গাগুলিতে সচেতনতাও সৃষ্টি করতে হবে এবং কঠোর নজরদারিও দিতে হবে। মানবসৃষ্ট বর্জ্যে কীর্তনখোলা হারিয়ে ফেলছে ঐতিহ্য, পরিবেশ হচ্ছে মারাত্মক হুমকির সম্মুখীন। একই সাথে কমছে নদীর নাব্যতা, হারাতে বসেছে গতি প্রবাহ। এমন অবস্থায় সচেতনতা বাড়ানো সহ সমন্বিত উদ্যোগে কীর্তনখোলা নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পলিথিন জাতীয় ওয়েস্ট যখন নদীর চ্যানেলে প্রবেশ করে, তখন নদীর তলদেশে যখন এখানে এই পলিথিন জাতীয় জিনিসগুলোর একটা আস্তর পড়ে, তখন যে টোটাল রিভারাইন সিস্টেমটা, সেডিমেন্ট ক্যারি করার যে বিষয়টা এবং ইনফিল্ট্রেশন, এই টোটাল সিস্টেমটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কীর্তনখোলাকে ঝুঁকির মুখে না ফেলতে চাই, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, পলিথিন জাতীয় কোনো ওয়েস্ট যাতে এই সিস্টেমের মধ্যে না আসে। খাল, নদী সব দূষণ। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, কীর্তনখোলার আশপাশ ও মহানগরীতে যেসব তরল বর্জ্য সৃষ্টকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ইটিপি সিস্টেম চালু রয়েছে, যা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আর জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য বিধিমালা, যেটা কিনা গৃহস্থলী বর্জ্য, সেই গৃহস্থলী বর্জ্য যথাযথ মেইনটেইন করে একটা আসলে প্ল্যান্ট তৈরি করা দরকার। নদীতে, খালে বা যেখানে প্লাস্টিক ফেলতেছে, আসলে যারা ফেলতেছে, এটা সংরক্ষণের অভাব আমি মনে করি এবং আমাদের জনসচেতনার অভাব। কীর্তনখোলা নদীটাকে আমরা দখলমুক্ত এবং দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, তারা দূষণে কারা কারা দিয়ে তারা একটা তালিকা হচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। কীর্তনখোলা নদীর প্রাণস্পন্দন ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে দখল ও দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। দেশজুড়ে জেঁকে বসেছে শীত, এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বইছে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস। পৌষের শুরুতেই চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার দাপটে বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতার আরো খবর জানাতে রাজশাহীর তালাইমারি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার, আর চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনেক চক্রবর্তী। শুভ সকাল আপনাদের দুজনকে। মাসুমা, জানতে চাই, পৌষের শীত কতটা কাবু করলো রাজশাহীবাসীকে? শাফিন, গত এক সপ্তাহ মতন সময় ধরে কিন্তু রাজশাহীতে আসলে ঘন কুয়াশা ছিল এবং সেই সাথে কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেড়েছে এবং বলা যায় একেবারে জনজীবনের সেই বিপর্যস্ত যে রূপ সেটি এখন পর্যন্ত না দেখলেও আমরা দেখেছি আজকে সকালে আসলে ভোর থেকেই ভোরের যে আলো ফোটার আগেই আসলে যানবাহন চলাচল করছে রাস্তাতে সীমিত আকারে এবং সেই সাথে আমরা দেখেছি যে ঘন কুয়াশা কিন্তু সেভাবে পড়েনি, তবে জনজীবনে সেখানে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে এখন পর্যন্ত রাজশাহীতে। তবে শীতের তীব্রতা বাড়িয়েছে কিন্তু যে হিম বাতাসের যে প্রবাহ সেটি, এবং আমরা দেখেছি এতে করে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাই সবচেয়ে আসলে বিপাকে পড়ছেন, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আমরা দেখেছি যে রাজশাহীতে কিন্তু কাজের সন্ধানে আসেন এবং আমরা দেখছি যে তালাইমারি মোড়ে কিন্তু তাদের দীর্ঘ সারি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু কাজের সন্ধানে আসছেন প্রতিদিনের মতো। আজও আসলে দীর্ঘ রাস্তা বা পথ যেটি তাদের, সেটি কিন্তু সাইকেল চালিয়ে আসলে এই ঠান্ডা কুয়াশা এবং ঠান্ডা বাতাস উপেক্ষা করেই তারা কিন্তু বাড়িতে থেকে বেরিয়েছেন এবং এখন পর্যন্ত গরমের যে কাপড় চোপড় পরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন কাজের সন্ধানে এবং সেভাবে কিন্তু বলছেন তারা যে গত সপ্তাহখানেক ধরে তাদের কাজের যে পরিমাণ সেটি কমেছে, তাতে করে তাদের আয় রোজগারেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ছে বলেও কিন্তু তারা জানিয়েছেন এবং প্রতি বছরের চিত্রই কিন্তু এটি। এছাড়া কিন্তু পাশাপাশি আমরা দেখেছি ভোর থেকে যানবাহনগুলোকে হেডলাইট ব্যবহার করে আসলে চলাচল করতে সড়ক এবং মহাসড়কে, তবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে
চলাচল কিছুটা সীমিত ছিল এবং নগরের ভেতরের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সীমিত পরিসরে চলাচল করছে। অফিসগামী মানুষ যারা রয়েছেন অনেকে কাজের সন্ধানে আসলে অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন আমরা লক্ষ্য করছি। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে রাজশাহী আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকে সকাল ভোর 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এবং এভাবেই কিন্তু প্রতিদিনই আসলে আমরা দেখছি যে রাজশাহীর তাপমাত্রা কমছে এবং যেহেতু পৌষের শুরু, এর পরে হয়তো শীতের তীব্রতাটি আরও বাড়বে এবং ঘন কুয়াশায় আসলে জনজীবনের যে ভোগান্তি সেটি খানিকটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর এটাই যে আবহাওয়া অফিস বলছে প্রতিদিনের মতো আজকেও বেলা বাড়ার সাথে সাথে আসলে সূর্যের দেখা মিলবে এবং সেই সাথে করে ঠান্ডার যে তীব্রতা সেটি অনেকাংশেই কমে আসবে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে আমাদেরকে। এই ছিল শাফিন আমার কাছে রাজশাহী তালেমারি মোড় থেকে আসলে শীতের সর্বশেষ খবর। চুয়াডাঙ্গা যাব, অনেক জানাবেন যে আজকে তাপমাত্রা কত আছে চুয়াডাঙ্গাতে। এর মধ্যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিভাবে কাজ করছেন? শাফিন, আসলে শ্রমজীবী মানুষ যারা আছে তারা কিন্তু আসলে শীতে এক প্রকার দুর্ভোগে আছে, নানা কষ্টেই আছে। সকালে যারা কাজের সন্ধানে বেরোয় তারা কিন্তু আসলে শীত উপেক্ষা করেই আসলে বেরোয়। তবে আসলে এই শীতের এবং কুয়াশার যে দাপট সেটি আসলে তাদেরকে নানা প্রকার আসলে দুর্ভোগে ছড়াচ্ছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত কয়েকদিন থেকে কিছুটা বাড়লেও শীতের যে অনুভব সেটি আসলে কিন্তু কমেনি। আজ কুয়াশার দাপট কিছুটা কম হলেও কিন্তু আমরা সকালে দেখেছি যে সড়কে যে যানবাহনগুলো চলছিল সেই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছিল। পাশাপাশি এই যে মানুষের উপস্থিতি, সকালে কিন্তু মানুষের উপস্থিতি, ভোরে মানুষের উপস্থিতি কিন্তু অনেকাংশেই কম। বেলা বাড়লে সড়কে এবং বাজারগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সন্ধ্যার পরপরই কিন্তু সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া খুব একটা কিন্তু মানুষ বাড়ির বাইরে আসলে বের হচ্ছে না। পাশাপাশি এই যে হঠাৎ করেই ঠান্ডা বেড়েছে, এই ঠান্ডা বাড়ার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে নানা প্রকার দুর্ভোগ ছড়িয়েছে। বাজার ঘাটেও কিন্তু আসলে মানুষের উপস্থিতি অনেকটাই কম। পাশাপাশি ঠান্ডায় বাড়ার পরে আমরা কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে সরকারি বেসরকারিভাবে কম্বল বিতরণ করা দেখিনি। সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 কম্বল কিন্তু ইতিমধ্যে এসেছে, যেটি 4টে যে উপজেলা আছে সেই 4টে উপজেলা কিন্তু এরই মধ্যে বন্টন করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে কিন্তু যারা শীতার্ত আছে সেই শীতার্তদের মাঝে এখন পর্যন্ত কিন্তু সেই কম্বল বিতরণ করা হয়নি। পাশাপাশি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে কিন্তু আসলে প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশিরভাগই কিন্তু আসলে শিশু এবং বয়স্ক যারা আছে তারাই শীতজনিত রোগ নিয়ে আসলে হাসপাতাল এবং ক্লিনিকগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল, আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের পরিমাণ কিন্তু কমেনি। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আসলে তাপমাত্রা আরো কমবে, সেই সময় কিন্তু শীত আরো বাড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে চুয়াডাঙ্গাতে। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল শাফিন সর্বশেষ। সহকর্মী অনেক চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা থেকে, এর আগে রাজশাহী থেকে ছিলেন মাসুমা আক্তার, জানাচ্ছিলেন শীতের প্রকোপ নিয়ে। মানিকগঞ্জের সবজির আড়তগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। পাইকারি আড়তে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। বিস্তারিত জানাতে ভাটবাউর সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে আড়তে সবজি কি কি সবজি আসছে, কেমন দামে বিক্রি হচ্ছে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। এই আড়তে মূলত বছরের সবসময় সবজি বিক্রি হয়ে থাকে, বিশেষ করে শীতকালীন সবজি কিন্তু সরবরাহ বেশ বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি আড়তটিতে। তো সব প্রকার সবজি কিন্তু এই আড়তে এসেছে, তবে টমেটোর সরবরাহটা তুলনামূলকভাবে একটু কম। আর অন্যান্য যে যত সবজি রয়েছে সব সবজির আমদানি কিন্তু এখানে বেশ ভালোই দেখতে পেয়েছি। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে
ফুলকপি আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, পাতাকপি 20 টাকা, মিষ্টি কুমড়া হচ্ছে 25 থেকে 30 টাকা, আলু নতুন আলু সেটা 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, সিম বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা, ধনিয়া পাতা 10 টাকা এবং মূলা সবচেয়ে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে 5 টাকা কেজিতে। আর অপরদিকে গাজর বিক্রি হচ্ছে 45 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, আর কাঁচামরিচ যেটা রয়েছে সেটা 50 থেকে 55 টাকায় এবং শসা যেটা হাইব্রিড জাতের সেটা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে কিন্তু এই আড়তে প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু কমেছে 10 টাকা পর্যন্ত। যেমন গত সপ্তাহে কিন্তু এই যে ফুলকপি সেটা কিন্তু এখানে বিক্রি হয়েছে 40 টাকা, আজ কিন্তু 25 থেকে 30 টাকা সেটা বিক্রি হচ্ছে। তো এখান থেকে যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বাজারে নিয়ে যায় এবং তারা কিন্তু প্রতি কেজি তাদের সাথে বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এখানে তারা যে দামে কিনে তার চেয়ে 8 থেকে 10 টাকা কেজিতে তারা খুচরা বাজারে একটু বেশি দামে বিক্রি করে, কারণ তারা বলেছেন যে তাদের ওজনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা যে পরিমাণ মাল কিনে সেখানে একটু ড্যামেজ থাকে, যার কারণে কিন্তু তাদের ভর্তুকি থাকে, যার কারণে এখান থেকে যা কিনে তার চেয়ে 8 থেকে 10 টাকা বেশিতে কিন্তু তাদের বিক্রি করতে হয়। কিন্তু আবার কিছু জায়গায় আবার দেখা যায় যে একটু বেশি, কারণ যেসব বাজারগুলো এই আড়ত থেকে বেশি দূরে হয় তাদের যাতায়াত খরচটা বেশি থাকার কারণে কিন্তু তারা আরেকটু বেশি দামে বিক্রি করে। তো সর্বোপরি যে বিষয়টা দেখতে পেয়েছি এবং ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মোটামুটি টমেটো বাদে সব সবজির দামই কিন্তু নাগালের মধ্যে চলে এসেছে। বিশেষ করে আরো যারা বিক্রেতা রয়েছে পাইকারি বিক্রেতা তারা জানিয়েছেন যে সপ্তাহ দুই গেলে কিন্তু সবজির দাম আরো কমে যাবে, সেগুলো দেখা যাবে সব 20 থেকে 25 টাকা কেজিতেই কিন্তু এখানে মানে যেগুলোর দাম 30 থেকে 35 টাকা সেগুলো কিন্তু 20-25 টাকাতে বিক্রি হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই যে আড়ত, এই আড়তে প্রায় প্রতিদিন অর্ধ কোটি টাকার মতো সবজি সকাল থেকে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত বিক্রি হয়। তাছাড়া শীতকালীন সবজির এই বাজারে কিন্তু দেখা গিয়েছে যে তারা কিন্তু বিকেলেও এখানে সবজির বেশ বেচা বিক্রি করে থাকে। বিকেলের যে সময় বিক্রিগুলো আসে সেগুলো কিন্তু স্থানীয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু সরাসরি এখানে নিয়ে আসেন এবং দেখা যায় যে এই সবজিগুলো ট্রাকে করে কিন্তু ঢাকার বিভিন্ন বাজারে যায়। তো শাফিন, এই ছিল আমার কাছ থেকে সবজির বাজারের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়ত থেকে সবজির দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। চলন বিলে কৃষকের লাভ খেয়ে নিল কচুরিপানা। বন্যার পানিতে স্রোত না থাকায় পুরো বিল জুড়ে জলাবদ্ধতার পাশাপাশি ছেয়ে গেছে কচুরিপানায়। মাসখানেকের মধ্যে যেসব জমিতে বোরো ধান রোপণ করবেন কৃষকরা সেই জমিতে এখন হাঁটু পানির পাশাপাশি কচুরিপানায় দিশেহারা তারা। বোরো ধান চাষ করে যে লাভের আশা করেছিলেন কৃষক, এখন লাভের গুড় পিঁপড়া খাওয়ার অবস্থা চলন বিল অঞ্চলের কৃষকদের। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়ার চলন বিল, মাসখানেক পরেই এসব জমিতে শুরু হবে বোরো ধান রোপণের ধুম। তবে বিস্তীর্ণ মাঠ এখন কচুরিপানার দখলে, এতে ধান রোপণে বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চলন বিল অঞ্চলে বিলম্ব বন্যা হয়। সে বন্যায় এই পানিতে স্রোত না থাকার কারণে কৃষকদের জমিতেই এভাবে পড়ে রয়েছে কচুরিপানা। এতে করে কৃষকরা যেটি বলছে, এই কচুরিপানা পরিষ্কার করতে তাদের 6 থেকে 7 হাজার টাকা লাগছে প্রতি বিঘায়। এতে করে তারা বোরো ধান করে যে লাভ করতে পারতেন সেই লাভের গুড় এখন পিঁপড়ায় খাওয়ার মতো অবস্থা চলন বিল অঞ্চলের কৃষকদের। 1 বিঘা জমি ধান হয় 25 থেকে 28 মণ, এখনই হচ্ছে 10 মণ ধানের টাকা ফুরে গেল, লাগানো তো হয়নি। এখন উপায় তো নাই, বন্যায় ভাসে চলে আসছে, নিজে থেকে একটু খরচ করতে হবে, এটা মানে এক্সেস একটা খরচ আমাদের জন্য। দ্বিতীয় মানে কারণে আমরা শস্যের আবাদ ভালো করতে পারি, মানে শস্যের আবাদ হবে না আমার এলাকা এবং বিরাট আমাদের ক্ষতি। প্রতি বছর চলন বিলে প্রায় 37,000 হেক্টর জমিতে বোরো ধান এবং 4,000 হেক্টর জমিতে আবাদ হয় সরিষার। তবে কচুরিপানার কারণে অন্তত 2,000 হেক্টর জমিতে সরিষা চাষ করতে পারেনি কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, কচুরিপানা সংরক্ষণ করে জৈব সার তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। কচুরিপানাগুলো তুলে যদি তারা এক জায়গায় স্তূপ আকারে করে এগুলো পচাতে পারে তাহলে একটা জৈব সার হয় এবং জমির উর্বরতা শক্তিটা
বাড়তে পারে। এছাড়া আগামী বছর যাতে সমস্যাটা না হয়, এই জন্য আমরা উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দপ্তরের সাথে কথা বলছি। প্রতি বছর শুধু বোরো মৌসুমে চলনবিল অঞ্চলে অন্তত 2.5 লাখ টন ধান উৎপাদন হয়। তবে গেল কয়েক বছর ধরে বিলম্ব বন্যায়, জলাবদ্ধতা আর কচুরিপানা ভোগান্তি বাড়িয়েছে কৃষকদের। তাই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান কৃষকরা। মাহবুব হোসেন, এখন নাটোর। ভাঙা যশোর বেনাপোল সড়ক 4 লেনে উন্নীত না করায় পদ্মা সেতুর সুফল পাচ্ছে না অন্তত 10 জেলার মানুষ। সড়কের অবস্থা নাজুক হওয়ায় ভারী যানবাহন চলাচলে তৈরি হয়েছে ভোগান্তি, যানজটে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবে সড়কটি দ্রুত সময়ে 6 লেনে উন্নীত করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। নড়াইল থেকে মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। পদ্মা ও মধুমতি সেতু উদ্বোধনের পর যাতায়াত সহজ হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তবে সরু সড়কে বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে এই অঞ্চলের মানুষের। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129 কিলোমিটার সড়ক এখনও সরু ও ঝুঁকিপূর্ণ। তবে সবথেকে খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত 56 কিলোমিটার সড়কের। চলাচলকারীরা বলছেন সরু সড়ক ও ভাঙাচোরা অবস্থায় বিপরীতমুখী দুটি বাস পাশাপাশি যাতায়াত করতে পারছে না। ফলে এই সড়কের যানবাহন রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে 86 কিলোমিটার পথ বেশি ঘুরে বেনাপোল স্থলবন্দরে যাচ্ছে, যাতে 2 থেকে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। একই সঙ্গে সেতু চালু হওয়ায় এই সড়কে বেড়েছে গাড়ির চাপ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 10টি জেলার লাখো মানুষ। যদি রাস্তাটা প্রশস্ত হয়, গাড়ি ঘোড়া সহজে যেতে পারবে, ফলে আমাদের এই সময়টা বাঁচবে। আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্তভাবে আছি, যেমন টায়ার ডেমারেজ, তেল খরচ বেশি, গাড়ি চলাচল এত চাপ যে এই রাস্তা ধারণ ক্ষমতার বাইরে। দ্রুত আমাদের এই রোডটা 6 লেনে উন্নত করা দরকার। নামে হাইওয়ে হলেও আমাদের এই 6 লেন না হওয়ার কারণের জন্য শুধু দুর্ঘটনায় কবলিত হয় তা না, বারবার ব্রেক করতে হয়। বারবার ব্রেক করলে সেখানে ফুয়েল কনজাম্পশনটা বেশি হয়, ব্রেকের ক্ষতি হয়। নড়াইল থেকে কালিয়া পর্যন্ত অন্তত 4 লেন না হলেও 2 লেন রাস্তা করতে হবে। এটা না করতে হলে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্ট করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত 129 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করা হবে। দ্রুতই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। প্রকল্পটি মূলত ভাঙা থেকে শুরু হয়ে বেনাপোল পর্যন্ত চলে গেছে। এটা 6 লেন প্রকল্প সরকারের। আমাদের প্রথম পর্যায়ে এটা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রকল্প পাশ হয়েছে এবং কাজটি চলমান রয়েছে। প্রকল্পটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মূলত আমাদের একটি ন্যাশনাল হাইওয়ের উপর প্রকল্পটি অবস্থিত। তো আশা করি এটা যথারীতি সম্পন্ন হবে। সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন 500 থেকে 700 যানবাহন চলাচল করলেও বর্তমানে চলাচল করছে 8 থেকে 10,000। এখন নড়াইল। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার সহ মালয়েশিয়া, ইতালিতে নানা কর্মসূচিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসীরা। ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে বিজয় দিবসের সুবাস। যথাযোগ্য মর্যাদায় কাতারে পালিত হয়েছে 54তম বিজয় দিবস। স্থানীয় সময় 16 ডিসেম্বর সকালে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এরপর কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি আরবে পতাকা উত্তোলনের পাশাপাশি অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দূতাবাস কর্মকর্তা ছাড়াও এতে উপস্থিত ছিলেন প্রবাসী শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি আলোচনা করা হয় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে। এই পতাকাটার ভার আমরা নিতে পারবো না, পারতেছি না। নেক্সট জেনারেশন যারা, তাদের হাতে দিয়ে গেলাম। এই পতাকাকে তুলে রাখতে হবে। এই বিজয়টা আমাদের না, এই বিজয়টা আমার সন্তানদের। রোম দূতাবাসের আয়োজনে ইতালিতে পালিত হয় মহান বিজয় দিবস। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেন উদযাপনের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে দূতাবাসে প্রবাসীদের সঙ্গে চলে আলোচনা সভা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে আহ্বান জানান রাষ্ট্রদূত। আলোচনা শেষে প্রবাসীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যে যেখানে যে অবস্থানে আছে সবাই মিলে কাজ করে আমরা আমাদের অর্থনৈতিক বিজয়, আমাদের গণতন্ত্রের বিজয় এবং একটি বৈষম্যহীন সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক কাজ করব। কোনো পরাশক্তিকে আমরা একসাথে রুখে দেবো এবং বাংলাদেশকে আমরা একসাথে এগিয়ে নেব সামনের দিকে। ছাত্র বৈষম্য আন্দোলন ছিল, তাদের নীতিকে, তাদের আদর্শকে সমুজ্জিত রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর। প্রবাসে আছি, সকলে মিলে বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন পাবে এবং অর্থনীতিকে আমরা সফল করব। মালয়েশিয়াতেও ছড়িয়েছে বাংলাদেশের বিজয়ের সুবাস। হাই কমিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল প্রবাসীদের কণ্ঠে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ইতিহাসে চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের লক্ষ্যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ওলাফ শলৎজ। জোট সরকারের আইন প্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বে সরকার পরিচালনায় কঠিন হয়ে উঠছিল শলৎজের জন্য। তাই আস্থা ভোটে হেরে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন জার্মানির চ্যান্সেলর। যদিও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের সরকার গঠনের থোড়াই সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। নাফি আরমান মননের প্রতিবেদন। পার্লামেন্টে চলছে আস্থা ভোট, আর এতে হেরে যেতে চাইছেন সরকার প্রধান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি ছিল জার্মানিতে, আর হয়েছেও তাই। জার্মানির ইতিহাসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে বসলেন চ্যান্সেলর ওলাফ শলৎজ। চতুর্থবারের মতো সরকার প্রধানের হার এটি। বাজেট নিয়ে মতবিরোধের জেরে গেল মাসে জোট সরকারের অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন চ্যান্সেলর। সে সময় থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। পার্লামেন্টে বিল পাশের ক্ষেত্রে বিরোধীদের পাশাপাশি জোট সরকারের আইন প্রণেতাদের বাধার সম্মুখীন হতে হয় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে। তাই আস্থা ভোটের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না শলৎজের সামনে। ভোট গ্রহণের আগে জার্মান চ্যান্সেলর অভিযোগ করেন, অন্তর্ঘাতের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে জোট সরকারকে অস্থিতিশীল করছিল ফ্রি ডেমোক্রেট দলের আইন প্রণেতারা। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশের ক্ষতি করছিলেন তারা। তাই আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আস্থা ভোটই একমাত্র বিকল্প ছিল তার হাতে। সত্য জেনে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বানও জানান চ্যান্সেলর। Nämlich die Frage, ob und wie wir in unser Land investieren. Kraftvoll und entschlossen oder kleinkrämerisch und verzagt. Von dieser Frage hängt alles andere ab. Unsere Sicherheit, unser künftiger Wohlstand, die Wettbewerbsfähigkeit unserer Wirtschaft. তবে বিরোধী দলের নেতা বলছেন ভিন্ন কথা। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন প্রধানের দাবি, জার্মানির অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে শলৎজের সরকার। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপানোয় জরুরি ছিল ক্ষমতাসীনদের পতন। Das Ganze zweimal gegeben, dass Deutschland 2 Jahre hintereinander in der Rezession war. Das eine war Gerhard Schröder, der hat dann wenigstens noch eine Agenda 2010 gemacht. Der zweite heißt Olaf Scholz. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা ও জার্মানির মেগা প্রজেক্টগুলোয় বিনিয়োগের লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে চাচ্ছিল ক্ষমতাসীন এসডিপি, যা আটকে দেন জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার। জনগণের ওপর ঋণের বোঝা কমানোর পক্ষে ছিলেন তিনি। আস্থা ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন চ্যান্সেলর, যেখানে 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের দিন প্রস্তাব করেছেন ওলাফ শলৎজ। ধারণা করা হচ্ছে বড়দিনের ছুটি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তবে জরিপ বলছে জার্মানির ক্ষমতায় শলৎজের ফেরত আসার সম্ভাবনা নেই। উল্টো দিকে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো জনসমর্থন নেই বিরোধী দল সিডিইউর। তাই আগাম নির্বাচনে আবারও জোট সরকার গঠন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদ দুই বোনই চ্যাম্পিয়ন দাবাড়ু।
ইতালি জন্মগ্রহণ করা এই সহোদররা বাংলাদেশে এসেছেন, নতুন করে শিখছেন বাংলা, ভর্তি হয়েছেন বাংলা একাডেমিতে। এর পাশাপাশি দাবার কোর্টে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন বিদেশের মাটিতে, ভূমিকা রাখছেন পরিবারের অর্থনীতিতেও। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। কিশোরী বয়সের গণ্ডি এখনো পার হয়নি ওয়ালিজা ও ওয়াদিফার। এরই মধ্যে দাবায় দক্ষতা দেখিয়ে দেশ ও দেশের বাইরে পদচারণা দুই বোনের। বন্ধুদের মাঝে বন্ধুরা অনেক অবাক হয়, অনেকে বিলিভও করে না যে আচ্ছা ঠিক আছে তুমি মনে মস্করা করতেছো। দুজনে প্রায় 10টি দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, কখনো বাংলাদেশ দাবা ফেডারেশনের হয়ে, কখনো বা পরিবারের সহায়তায়। 2021 সালে আমি জয়েন করি, আমার বন্ধু 2020 সালেই ছিল। তো ওইখানে ফার্স্ট ওমেন লিগ যেটা হয় ওখানে হচ্ছে নৌবাহিনী থেকে আমরা চ্যাম্পিয়ন হই। ফুটবলের শহর ইতালির মিলানে জন্ম, এরপর পরিবারের সিদ্ধান্তে দেশে ফেরা। পড়াশোনার বাইরে দাবার সাথেই সখ্যতা গড়ে তুলেছেন দুই বোন। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন, দেশের বাইরেও জিতেছেন পুরস্কার। দুজনের মধ্যে বড় ওয়ালিজা, যিনি ইতালিতেও অংশ নিয়েছেন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। দুই দেশের দাবায় পার্থক্য খোঁজার চেষ্টা তার কাছ থেকেই। বাংলাদেশ চেস ফেডারেশনে মানে আগে যেভাবে সক্রিয় ছিল আমি শুনেছি, সেভাবে বর্তমানে আর কি দেখছি টুর্নামেন্ট কম হচ্ছে বা বিভিন্ন জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে। ইটালিয়ান চেস ফেডারেশনের দিকে বলতে গেলে ওনারা মানে অনেক টুর্নামেন্ট আয়োজন করে, বিভিন্ন ওনারা ইভেন ফেডারেশন আয়তাভুক্ত না হলেও বিভিন্ন ক্লাবে টুর্নামেন্ট আয়োজন করে। সেজন্য হয় যে ওইখানকার দেশের যে বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়াররা সবাই খেলার সুযোগটা পায়। তো পরে লাস্টে ন্যাশনাল যে প্রতিযোগিতা হয় সেভাবে আর কি এসে সবাই হচ্ছে সেন্ট্রালি খেলতে পারে। তো দেশে এটা একটু কম হয়। আমি জাতীয় জুনিয়র দাবায় একই টুর্নামেন্টে 2022 ও 2023 সালে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন ওয়ালিজা ওয়াদিফা। তাদের স্বপ্ন তাদের দুজনের মধ্যেই কেউ হবেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা গ্র্যান্ডমাস্টার। সেটা নিয়ে আমরা আসলে স্বপ্ন দেখেছি যে মানে আমি অথবা আমার বোন, আমাদের মধ্যে থেকে কেউ একজন ফার্স্ট গ্র্যান্ডমাস্টার হবেন। প্রতিবন্ধকতা আছে, তবে সেই ব্যারিকেড ভেঙে দুই বোন এগিয়ে যেতে চান স্বপ্ন পূরণের পথে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন সকালের শেষ প্রান্তে শিরোনামগুলো জানাবো আরেকবার। সময় ঘোষণা হলেও ভোটের তারিখ চায় বিএনপি, নির্বাচনী সংস্কারে মনোযোগের তাগিদ জামায়াতের। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 3 দশক ধরে নিষ্ক্রিয় ছাত্র সংসদ সক্রিয় করার দাবি ছাত্র সংগঠনের, নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মতভেদ। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাণিজ্যিকভাবে চালু 19 ডিসেম্বর, রাজস্ব বৃদ্ধি ও যানজট কমার আশা। ময়লার ভাগাড়ে পরিণত বরিশালের কীর্তনখোলা নদী, দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।